আজকের টপিক হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন। ওকে, দেখো প্রত্যেক বছরই আমাদের গুণগত রসায়ন থেকে প্রশ্ন থেকে থাকে এবং প্রত্যেক বছরই থাকে, এবং এই গুণগত রসায়নের মূলত মোট 3টা অংশ আছে। এই 3টা অংশের প্রত্যেকটা অংশ থেকেই প্রশ্ন এসে থাকে। আমি 3টা অংশ একটু দেখাবো, তোমরা একটু আমার সাথে সাথে রেসপন্স করবে। ওকে, আমি আবারও বলে দিচ্ছি, তোমরা একটু নোট করার চেষ্টা করবা, এবং সবচেয়ে ভালো নোট মানে নোট বিজয়ী যে হবে তাকে বায়োলজি কিলার্সের পক্ষ থেকে পুরস্কারটা আমি বলি নাই, বলতে ভুলে গেছিলাম, 200 টাকা রিচার্জ পাবা তোমরা, 200 টাকা। এবং হচ্ছে কি বলে, আসলে টাকাটা বড় কথা না, কিন্তু হচ্ছে এটা তোমারও কাজে লাগবে এবং হচ্ছে প্লাস হচ্ছে আরও অনেকে উপকৃত হইতে পারবে। তো যারা হচ্ছে আমাদের এই নোটগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আর কথা নয়, আমরা শুরু করে দিতেছি আজকের আমাদের গুণগত রসায়ন। দেখো, গুণগত রসায়ন থেকে আমাদের প্রথমেই যেই ব্যাপারটা পড়তে হবে সেটা হচ্ছে পরমাণুর মূল কণা। কি পড়তে হবে ভাই? পরমাণুর মূল কণা। তোমরা সবাই জানো পরমাণুকে ভাগ করলে কিছু ছোট ছোট কণা পাওয়া যায়, এদেরকে বলা হয় পরমাণুর মূল কণা। এখন পর্যন্ত বিজ্ঞানীরা 100 পরমাণুর মূল কণা খুঁজে পাইছেন। অনেক জায়গায় লেখা আছে 200, অপশনে 2টা থাকবে না, যে কোনো একটা থাকবে। এই পরমাণুর মূল কণাগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের স্থায়ী মূল কণা, আরেকটা হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণা, আরেকটা হচ্ছে আমাদের ভারী কণা বা কম্পোজিট কণা। এই ভারী কণা বা কম্পোজিট কণা হচ্ছে আমাদের 2টা। মনে রাখার উপায় হচ্ছে এডি, এতে আলফা কণা, ডিতে হচ্ছে ডিউটেরন কণা। আলফা কণা আর হচ্ছে ডিউটেরন কণা। কমেন্টে লিখতে পারো আলফা কণা কি। অস্থায়ী কণা 7-8টার মতো আছে, আমি নামগুলো লিখব না, নামগুলো আমি বলবো, নোট করার সময় তোমরা লিখবা। নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, ভূষণ, পায়ন, মিওন, এরকম 7-8টার মতো আছে। তবে এই ভারী কণা আর স্থায়ী কণা মুখস্থ করলে, এটা মুখস্থ না করলেও অপশন দেখে অ্যান্সার করা যায়। স্থায়ী কণা হচ্ছে আমাদের পেন, প্রোটন, ইলেকট্রন এবং হচ্ছে আমাদের নিউট্রন। এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে ইলেকট্রন। একটা সময় মানুষের ধারণা ছিল ইলেকট্রন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কণা। পরবর্তীতে দেখা গেছে ইলেকট্রন এবং প্রোটনকেও ভাগ করা যায়, এবং ইলেকট্রন এবং প্রোটনকে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে কোয়ার্ক। তাহলে যদি প্রশ্ন হয় সবচেয়ে ক্ষুদ্রতম কণা কি, অ্যান্সার হবে কোয়ার্ক। তাহলে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ক্ষুদ্র কণার নাম কি? এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ক্ষুদ্র কণার নাম হবে কোয়ার্ক। ওকে, আচ্ছা, এই যে স্থায়ী, অস্থায়ী এবং ভারী কণা, এদের মধ্যে আমাদের বিস্তারিত পড়া লাগবে স্থায়ী কণা, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পড়া লাগবে। এখন আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আমরা সবাই জানি কোথায় থাকে। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পরমাণুতে থাকে। আমরা সবাই জানি পরমাণুর একটা নিউক্লিয়াস আছে, আর একটা কি আছে বলো তো? শক্তি স্তর আছে। এই পরমাণু এবং নিউক্লিয়াসের মধ্যকার তুলনামূলক একটা ব্যাপার আমাদের জানা লাগবে। তো আমাদের সবার জানা লাগবে পরমাণু কে আবিষ্কার করছেন, আমাদের নিউট্রন কে আবিষ্কার করছেন, এটা জানা লাগবে। অবশ্য পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে পরমাণুর ব্যাস কত, নিউক্লিয়াসের ব্যাস কত। পরমাণুর ব্যাস কত? পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁻10 মিটার। নিউক্লিয়াসের ব্যাস কত? 10⁻⁻15 মিটার। এটা যদি সেন্টিমিটারে নাও, 10⁻⁻8 সেন্টিমিটার, 10⁻⁻13 সেন্টিমিটার। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের চেয়ে 10,000 থেকে 1,00,000 গুণ বড়। এই তথ্যগুলো জানা লাগবে। ঠিক আছে, তোমরা কমেন্টে বলো পরমাণু কে আবিষ্কার করছে এবং নিউক্লিয়াস কে আবিষ্কার করছে। দেখি কমেন্টে বলো তো, পরমাণু কে আবিষ্কার করছে, নিউক্লিয়াস কে আবিষ্কার করছে। ওকে, পরমাণু কে আবিষ্কার করছে, নিউক্লিয়াস কে আবিষ্কার করছে, কমেন্টে বলো। আচ্ছা, এখন আমাদের এই যে আমরা এর আগে বললাম পরমাণুর যে স্থায়ী মূল কণা আছে 3টা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3টা সম্পর্কে আমাদের বিস্তারিত জানা লাগবে।
কি কি জানা লাগবে দেখো, ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন, ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। দেখো আমি অনেক জায়গায় ফাঁকা রাখবো, নোট করার সময় তোমরা হচ্ছে বিস্তারিত লিখবা, ঠিক আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা লাগবে। আমাদের বইয়ে ছক আকারে আছে, কে আবিষ্কার করছে, এরপর হচ্ছে এটা থাকে কোথায়, পরমাণুতে কোথায় থাকে, অবস্থান, এই অবস্থান জানা লাগবে। এরপর আমাদের চার্জ জানা লাগবে, এরপর আমাদের ভর জানা লাগবে, ঠিক আছে? এরপর হাইড্রোজেনের তুলনায় ভর জানা লাগবে, হাইড্রোজেনের তুলনায় ভর, ঠিক আছে? এদের মধ্যে সবচেয়ে পরীক্ষায় বেশি আসবে হচ্ছে আমাদের চার্জ। ইলেকট্রনের চার্জ কত তোমরা সবাই জানো, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। প্রোটনেরও সেম, জাস্ট হচ্ছে প্লাস হবে, প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। নিউট্রন হচ্ছে চার্জহীন, কিন্তু পরীক্ষায় হচ্ছে এই কুলম্ব এককেরটা থাকবে না। দেখো আরও দুইটা এককে জানা লাগবে, এটা একটু লিখে নাও। সেটা হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻⁻20 EMU, আর হচ্ছে আমাদের -4.8 ইন্টু 10⁻⁻10 ESU। এই দুইটা এককে একটু মুখস্থ করতে হবে। একটা হচ্ছে আমাদের EMU, একটা হচ্ছে আমাদের EMU, আর একটা হচ্ছে আমাদের ESU। প্রোটনের ক্ষেত্রে সেম হবে, প্রোটনের ক্ষেত্রেও সেম হবে। তাহলে আমরা কয়টা এককে চার্জ মুখস্থ করলাম? তিনটা। কয়টা এককে চার্জ মুখস্থ করছি? তিনটা। একটা হচ্ছে EMU, একটা হচ্ছে ESU, আর একটা হচ্ছে আমাদের কুলম্ব এককে, আরেকটা হচ্ছে আমাদের কুলম্ব এককে। তোমাদের জানা লাগবে এই ইলেকট্রনের চার্জ হচ্ছে প্রকৃতিতে সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ। তাহলে প্রকৃতিতে সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ কত? ইলেকট্রনের চার্জ। প্রকৃতিতে সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ কত? ইলেকট্রনের চার্জ। আর ইলেকট্রনের ভর, এটা অনেকবার পরীক্ষায় আসছে, ইলেকট্রনের ভর অনেকবার পরীক্ষায় আসছে, 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। কেজিতে নিলে -31 কেজি, -31 কেজি, -31 কেজি। আর প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻⁻24, -24 গ্রাম, -27 কেজি, -27 কেজি। কিভাবে মনে রাখবা? দেখো এখানে 1.673, এখানে হচ্ছে 1.675, বাকি সব হচ্ছে সেম, বাকি সব হচ্ছে সেম। তাহলে কি দেখা যাচ্ছে? প্রোটনের চেয়ে নিউট্রনের ভর হচ্ছে অল্প একটু বেশি, প্রোটনের চেয়ে নিউট্রনের ভর হচ্ছে অল্প একটু বেশি। ওকে, আচ্ছা। আর হাইড্রোজেনের তুলনায় ভর কি? হাইড্রোজেনের তুলনায় ভর হচ্ছে, ইলেকট্রনের ভর হচ্ছে হাইড্রোজেনের তুলনায় 1837 ভাগের 1 ভাগ। অনেক জায়গায় লেখা আছে 1836 ভাগের 1 ভাগ, 1836 ভাগের 1 ভাগ বা 1837 ভাগের 1 ভাগ। ওকে, 1836 ভাগের 1 ভাগ বা 1837 ভাগের 1 ভাগ। ওকে, আচ্ছা। এখন তোমাদের আরো কিছু জিনিস সম্পর্কে জানা লাগবে। একটা হচ্ছে ক্যাথোড রশ্মি কি, ক্যাথোড রশ্মি কি, এটা পরীক্ষায় আসতে পারে। আর একটা হচ্ছে ক্যানাল রশ্মি কি, ক্যানাল রশ্মি কি। একটা হচ্ছে ক্যাথোড রশ্মি কি, আর একটা হচ্ছে ক্যানাল রশ্মি কি, ঠিক আছে? এটা পরীক্ষায় বেশি আসে। ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন। যদি পরীক্ষায় আসে ক্যাথোড রশ্মি কি, যদি পরীক্ষায় আসে ক্যাথোড রশ্মি কি, উত্তর কি হবে? ইলেকট্রন। পরীক্ষায় আসে ক্যাথোড রশ্মি কি, উত্তর হবে ইলেকট্রন, ঠিক আছে? দেখো আমরা এক কথার কতগুলো তথ্য বলছি, একটু আবার আমার সাথে সাথে বলো। আমরা একটা বলছিলাম প্রকৃতিতে সবচেয়ে ক্ষুদ্র কণার নাম কি? কমেন্টে বলবা। প্রকৃতিতে সবচেয়ে ক্ষুদ্র কণার নাম কি? কমেন্টে বলবা। প্রকৃতিতে সবচেয়ে হালকা মৌলের নাম কি? কমেন্টে বলবা। এবং আরেকটা বলছি ক্যাথোড রশ্মি কি জিনিস? কমেন্টে বলবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। হ্যাঁ, এই আরবি তো পড়তে পারি না। একজনের লেখছো ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন, রাধিকা শর্মা লেখছো ইলেকট্রন, আরেকটা আরবি ইলেকট্রন। কোয়াক না, কোয়ার্ক। কোয়াক হচ্ছে কি জানিস? যে আমরা হাতুড়ে ডাক্তার বলি না, এদেরকে কোয়াক বলে। ওকে, এটা হবে কোয়ার্ক, এটা হবে কোয়ার্ক। ওকে, এরপরে ইনফিনিটি স্টার টপিক, যে টপিক থেকে গত বছর প্রশ্ন আসছিল, ইনফিনিটি স্টার টপিক। ইনফিনিটি স্টার টপিক সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা নির্ণয়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা নির্ণয়। আমরা সবাই জানি যে প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন থাকে। এদের মধ্যে আমাদের প্রোটন সংখ্যা নির্ধারণ করে মৌলটার নাম কি হবে?
যদি পরীক্ষায় বলা হয় মৌলের মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে, একটা মৌলের মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে, উত্তর হচ্ছে প্রোটন সংখ্যার উপর। একটা মৌলের মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে, প্রোটন সংখ্যার উপর নির্ভর করে। একটা মৌল যদি এক্স হয়, নিচে লেখা হয় আমাদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, উপরে লেখা হয় ভর সংখ্যা, ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। আর নর্মালি আমাদের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, ইলেকট্রন সংখ্যা চলে গেলে প্লাস, ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস। এটা হচ্ছে আমাদের চার্জ সংখ্যা, এটা হচ্ছে আমাদের চার্জ সংখ্যা। তো আমাদের পর্যায় সারণী সম্পর্কে একটা ধারণা থাকা লাগবে, এই পারমাণবিক সংখ্যাটা মুখস্থ থাকা লাগবে, তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবো। একটু বোঝার চেষ্টা করো, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। যেমন যেমন সিম্পলি এরকম আসতে পারে, সিম্পলি এরকম প্রশ্ন আসতে পারে, ধরো এই যে ফসফরাস 1532 পরমাণুতে নিউট্রন সংখ্যা কত। দেখো আমি একটু প্রশ্নগুলো আগে লিখি, এরপর আমরা হচ্ছে অ্যান্সার দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো হিলিয়াম 2,4++ পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত, এরকম একটা প্রশ্ন আসলো। প্রশ্নগুলো আমরা এই পাশেও লিখি, Fe2+ এ ইলেকট্রন সংখ্যা কত। এরপর ধরো N2,714 এর 20টি অণুতে নিউট্রন সংখ্যা কত, 20টি অণুতে নিউট্রন সংখ্যা কত। আর লাস্ট ওয়ান SO4 2- ইলেকট্রন সংখ্যা, একটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আবার ধরো আসলো যুজ্যতা ইলেকট্রন সংখ্যা, হ্যাঁ দুইটাই আসতে পারে, যুজ্যতা ইলেকট্রন সংখ্যা কত। ওকে, দেখো আমরা আস্তে আস্তে অ্যান্সার করি। আমরা একটু উপরেরটা একটু মুছে দেই, দেখো আমরা জানি, এটা তোমরা জানো। ওকে, দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো এখানে দেখো সিম্পল একটা পরমাণু দিয়ে বলছে যে নিউট্রন সংখ্যা কত। দেখো এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা সমান কি, আমাদের ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো 32 থেকে 15 গেলে কত, 32 থেকে 15 গেলে হচ্ছে আমাদের 17, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 17। কারণ আমরা কি জানি, এ সমান হচ্ছে মানে ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, আর এটা কি, এটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। তাহলে আমাদের নিউট্রন সংখ্যা কত হবে, 32 মাইনাস হচ্ছে 15। ওকে, আচ্ছা পরের প্রশ্নটা দেখো, এটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। তাহলে আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে 2, আমাদের নিউট্রন সংখ্যা কত হবে 4 - 2 মানে হচ্ছে 2। আমরা সাধারণত জানি যে প্রোটন যেই কয়টা থাকে ইলেকট্রন ওই কয়টাই থাকে, কিন্তু এখানে প্লাস প্লাস দ্বারা কি বোঝাচ্ছে, এখানে হিলিয়াম হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হবে 0। তাহলে আমাদের অ্যান্সার কত 0, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে 0। ওকে, আবার দেখো Fe2+ এ ইলেকট্রন সংখ্যা কত। Fe2+, আমাদের জানতে হবে আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, তাহলে আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে 26। প্রোটন সংখ্যা যদি 26 হয় তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যাও হবে 26, কিন্তু 2+ দ্বারা বোঝাচ্ছে 2টা ত্যাগ করছে, তাহলে -2 সমান হবে আমাদের 24, সমান হবে আমাদের 24। বুঝা গেছে? অনেকে অ্যান্সার করছো 0, আল আবিদ অনেকে অ্যান্সার করছো 0। ওকে ফাইন, যারা জানো তোমরা অ্যান্সার করবা। এবার দেখো আমরা এটা একটু মুছে দিয়ে আমাদের এখানে যে দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এভাবেই প্রশ্ন আসছে। যেমন তোমাদের অ্যামোনিয়ামটা পরীক্ষায় আসছিল, তোমরা এটা লিখবা, তোমরা হচ্ছে কমেন্টে বলবা যে অ্যামোনিয়াম প্লাসের যোজ্যতা ইলেকট্রন কত, আমি হচ্ছে এই দুইটা করে দিব, তোমরা হচ্ছে ওইটা কমেন্টে বলবা। ওকে, দেখো এখানে একটু বোঝার চেষ্টা করো, এখানে বলা হয়েছে, দেখো এখানে নাইট্রোজেন পরমাণু না দিয়ে নাইট্রোজেন অণু দেওয়া হয়েছে, বলা হয়েছে 20টা অণুর নিউট্রন সংখ্যা কত। তুমি প্রথমে একটা সিঙ্গেল নাইট্রোজেন পরমাণু চিন্তা করো, সিঙ্গেল নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, ভর হচ্ছে আমাদের 14, তাহলে আমাদের নিউট্রন সংখ্যা হচ্ছে 14 - 7 সমান হচ্ছে আমাদের 7। এটা হচ্ছে একটা নাইট্রোজেন পরমাণুতে,
কিন্তু তুমি যদি নাইট্রোজেন অণু চিন্তা করো তাহলে এটা হয়ে যাবে আমাদের 14, এটা হয়ে যাবে আমাদের 14। এরকম নাইট্রোজেনের কয়টা অণু? 20টা অণু। একটা অণুতে যদি 14 হয় তাহলে 20টা অণুতে 14 গুণন হচ্ছে আমাদের 20। 14 দশে 140, 140 140 280। বুঝা গেছে? বুঝা গেছে ভাইয়া? ওকে, এরপর দেখো, হ্যাঁ ওই যে অ্যান্সার করছো 280, গুড। সালফেটে ইলেকট্রন সংখ্যা কত, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? বোঝার চেষ্টা করো। সালফেট, দেখো এখানে প্রথমে আছে আমাদেরকে সালফার। সালফারের পারমাণবিক সংখ্যা 16, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 16। এরপরে আছে আমাদের অক্সিজেন। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? 8, কিন্তু অক্সিজেন আছে 4টা। ঠিক আছে, 2 মাইনাস মানে কি? 2টা গ্রহণ করছে। 2 মাইনাস মানে কি? 2টা গ্রহণ করছে, তাহলে হচ্ছে আমাদের +2, তাহলে হচ্ছে আমাদের +2। ওকে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা, এখন যদি বলা হয় যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন জানতে হলে তোমার পর্যায় সারণী জানা লাগবে, যে গ্রুপ কত। সালফার হচ্ছে আমাদের গ্রুপ 16। যদি গ্রুপ 16 হয় তাহলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে আমাদের 6। অক্সিজেনও গ্রুপ 16, সো হচ্ছে আমাদের 6 × 4, আর 2 মাইনাস থাকার কারণে +2। ঠিক আছে, সমান হচ্ছে আমাদের 32। ওকে, তাহলে এখন তোমরা এটা অ্যান্সার দাও যে অ্যামোনিয়াম প্লাসের যোজ্যতা ইলেকট্রন কত? অ্যামোনিয়াম প্লাসের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? অ্যামোনিয়াম প্লাসের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? অ্যান্সার করো, অ্যামোনিয়াম প্লাসের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? ওকে, তাহলে আশা করি ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা পারবা। এটা ইনফিনিটি স্টার, এখান থেকে গতবার প্রশ্ন আসছে, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এখান থেকে গতবার প্রশ্ন আসছে। ওকে, এবার দেখো, এবার আমাদের যেটা সম্পর্কে জানা লাগবে, এখান থেকেও প্রশ্ন আসছে, এটাও ইনফিনিটি স্টার টপিক, সেটা হচ্ছে আইসো সংক্রান্ত তথ্য। দেখো কি কি আইসো আছে, আমরা 4টা আইসো সম্পর্কে জানবো। একটা হচ্ছে আইসোটোপ, একটা হচ্ছে আইসোটোপ, একটা হচ্ছে আমাদের আইসোবার, একটা হচ্ছে আমাদের আইসোটোন, একটা হচ্ছে আমাদের আইসোটোন, আরেকটা আছে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, দেখো এই আইসোটোপের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা সমান। প্রথমে আমরা জানে নেব কি কি সমান। আইসোটোপের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা সমান। আইসোবারের ক্ষেত্রে আমাদের কি সংখ্যা সমান? ভর সংখ্যা সমান। আর আইসোটোনের ক্ষেত্রে কি সমান? নিউট্রন সংখ্যা সমান। তাহলে আইসোটোপের ক্ষেত্রে ভিন্ন কি কি? নিউট্রন সংখ্যা ভিন্ন। ঠিক আছে, যেহেতু প্রোটন সংখ্যা সমান তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যাও সমান হবে, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যাও সমান হবে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে কি সমান? আমাদের প্রোটন সংখ্যা সমান বা ইলেকট্রন সংখ্যা সমান। ফলে পর্যায় সারণীতে অবস্থানও হচ্ছে আমাদের সেম, পর্যায় সারণীতে অবস্থানও হচ্ছে আমাদের সেম। এক্ষেত্রে আমাদের কি সংখ্যা সমান? ভর সংখ্যা সমান। তাহলে আর বাকি সবই ভিন্ন, প্রোটন সংখ্যাও ভিন্ন, ইলেকট্রন সংখ্যাও ভিন্ন, আমাদের নিউট্রন সংখ্যাও হচ্ছে ভিন্ন, নিউট্রন সংখ্যাও হচ্ছে আমাদের ভিন্ন। ঠিক আছে, শুধুমাত্র কি সমান? শুধুমাত্র হচ্ছে আমাদের ভর সংখ্যা সমান, শুধুমাত্র আমাদের ভর সংখ্যা সমান। আইসোটোনের ক্ষেত্রেও সবই হচ্ছে আমাদের ভিন্ন, শুধুমাত্র কি সমান? আমাদের হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। ঠিক আছে, এটা তো তোমরা জানো, এই যে নতে হচ্ছে নিউট্রন, বারতে হচ্ছে আমাদের ভর, আর আইসোটোপের ক্ষেত্রে কি সমান? আমাদের প্রোটন বা ইলেকট্রন সংখ্যা সমান। এবং আইসোটোপ সমূহ একই মৌল হওয়ার কারণে এদের ধর্মও হচ্ছে সমান, এদের ধর্মও হচ্ছে সেম, কিন্তু এদের ক্ষেত্রে কি? এদের ধর্মও হচ্ছে আমাদের ভিন্ন, এদের ক্ষেত্রে ধর্মও হচ্ছে আমাদের ভিন্ন, ধর্মও হচ্ছে আমাদের ভিন্ন। ওকে, প্রকৃতিতে কত আইসোটোপ আছে এটা জানতে হবে, 1300। শুধুমাত্র সোডিয়াম এবং হচ্ছে গোল্ড, এদের মাত্র একটা করে আইসোটোপ আছে, বাকি সবার একাধিক আইসোটোপ আছে, বাকি সবার কি আছে? একাধিক আইসোটোপ আছে। ওকে, এসবের এক্সাম্পল জানা লাগবে, পরীক্ষায় এক্সাম্পল দিবে, কিভাবে সহজে অ্যান্সার করবা। দেখো, যখন এরকম প্রশ্ন করা হবে যে নিচের কোন দুইটা পরস্পরের আইসোটোপ, তুমি শুধু নিচের দিকে তাকাবা, তুমি শুধু নিচের দিকে তাকাবা। দেখো উপরের দিকে তাকায় দেখো, উপরের দিকে তাকায় দেখো, উপরে ভিন্ন আছে কিন্তু নিচে হচ্ছে সেম, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে সেম, তখনই হবে আমাদের আইসোটোপ। ধরো আমাদের কার্বন 14, কার্বন 12, 6, 6, দেখো নিচের দিকে তাকায় দেখো সেম আছে, যখনই দেখবা যে নিচের দিকে তাকায় সেম আছে মানে পারমাণবিক সংখ্যা সেম, ওই দুটো হবে পরস্পরের আইসোটোপ। আইসোবারের ক্ষেত্রে উপরের দিকে তাকাবা,
আইসোবারের ক্ষেত্রে উপরের দিকে তাকাবা, আইসোবারের ক্ষেত্রে কোন দিকে তাকাবা, উপরের দিকে তাকাবা। যদি দেখো উপরের দিকে সেম মানে ভর সেম, তার মানে এই দুটো হবে পরস্পরের আইসোবার, এই দুটো হবে পরস্পরের আইসোবার। আইসোটোনের ক্ষেত্রে কি চিন্তা করবা, আইসোটোনের ক্ষেত্রে চিন্তা করবা দুইটার বিয়োগফল সমান হয় কিনা। দেখো এই দুইটার বিয়োগফল এবং এই দুইটার বিয়োগফল হচ্ছে সমান, বিয়োগফল যদি সমান হয় তাহলে চিন্তা করবা এটা হচ্ছে পরস্পরের আইসোটোন, পরস্পরের আইসোটোন। ঠিক আছে, এটা হচ্ছে সহজ টেকনিক, আচ্ছা এবার দেখো আইসো ইলেকট্রনিক কি, যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে হচ্ছে আইসো ইলেকট্রনিক। যেমন ধরো N3 মাইনাস O2 মাইনাস F মাইনাস সোডিয়াম প্লাস, এদের সবার ক্ষেত্রেই দেখবা ইলেকট্রন হচ্ছে 10টা করে, ইলেকট্রন সংখ্যা সেম হলে এটাকে কি বলা হয়, আইসো ইলেকট্রনিক। ইলেকট্রন সংখ্যা সেম হলে কি বলা হয়, আইসো ইলেকট্রনিক। ওকে, আচ্ছা এবার দেখো যে আইসোটোপগুলো থেকে আলফা, বিটা এবং গামা কণা নির্গত হয় এদেরকে বলা হয় আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ। কৃষি ভর্তি পরীক্ষার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে ইনফিনিটি স্টার, যতগুলো স্টার আছে দিয়ে দেন পরীক্ষায়, বইয়ে হচ্ছে যতগুলো স্টার আছে দিয়ে দেন, ইনফিনিটি স্টার। তেজস্ক্রিয় আইসোটোপের অনেকগুলা ব্যবহার আপনাদের নেটওয়ার্ক বইয়ে আছে, তো যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আমি একটু বলে দিচ্ছি। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। কোনটা একদম পারাই লাগবে, মাস্ট, কোনটা মাস্ট পারা লাগবে আমি একটু বলে দিচ্ছি। যেমন আমি তো বিসিএস প্রিলিতে টিকছি, এবার এই যে বিসিএস এটা আসছিল, হ্যাঁ, ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 238, হ্যাঁ, এটা কিসে, ইউরেনিয়াম 235 হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে, ইউরেনিয়াম 238 হচ্ছে পাথরের বয়স নির্ণয়ে, আয়োডিন 131 এটা হচ্ছে গলগণ্ড রোগ নির্ণয়ে, থাইরয়েডের রোগ নির্ণয়ে, ঠিক আছে। আচ্ছা কার্বন 14 হচ্ছে কার্বন ডেটিং, ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ডেটিং না, এটা হচ্ছে ডেট মানে হচ্ছে তারিখ নির্ণয়, হ্যাঁ, তারিখ নির্ণয়। এরপরে হচ্ছে কোবাল্ট 60 হচ্ছে ক্যান্সার, কোবাল্ট ক্যান্সার, ওকে, কোবাল্ট ক্যান্সার। তাহলে এরপরে আছে হচ্ছে আমাদের টাইটানিয়াম আছে একটা, হ্যাঁ, টাইটানিয়াম 44 এটা হচ্ছে বডিতে রক্তের পরিমাণ নির্ণয়, ওকে, ঠিক আছে। তাহলে এরকম আরো বেশ কিছু আছে, এগুলা পড়তে হবে। এরপরে দেখেন, এরপরে আমাদের কি পড়তে হবে, এরপরে পড়তে হবে আমাদের পরমাণু মডেল। পরমাণু মডেল কয়টা আছে, 5টা। কোন পরমাণু মডেল কে আবিষ্কার করছে, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরমাণু মডেল পড়তে হবে, পরমাণু মডেল পড়তে হবে। তো হচ্ছে আমাদের 5টা পরমাণু মডেল যে আছে, এই 5টা পরমাণু মডেলের মধ্যে 1 2 3 4 5, এই যে আমাদের 5টা পরমাণু মডেল আছে, প্রত্যেকটা পরমাণু মডেলের নাম এবং পরমাণু মডেলগুলোর অন্য নাম আছে, তো অন্য নাম পড়া লাগবে, এবং প্রত্যেকটা পরমাণু মডেলের একদম এক কথায় যে সফলতা আছে এগুলা পড়া লাগবে, হ্যাঁ। যেমন সবার প্রথম যে পরমাণু মডেল ছিল এটার নাম ছিল থমসনের পরমাণু মডেল, এটাকে বলা হয় প্লাম পুডিং পরমাণু মডেল। এরপরে আছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল, এটাকে বলা হয় সৌর পরমাণু মডেল। এরপর আছে বোর পরমাণু মডেল, এটাকে বলা হয় হাইড্রোজেনের পরমাণু মডেল, হ্যাঁ, এরকম হচ্ছে। এরপরে কি আছে আমাদের বোর সমারফিল্ডের পরমাণু মডেল। এরপরে আছে আমাদের ডি ব্রগলির পরমাণু মডেল। তো প্রত্যেকটা পরমাণু মডেলের কি জানা লাগবে, প্রত্যেকটা পরমাণু মডেলের আমাদের নাম জানা লাগবে এবং সফলতা জানা লাগবে, এবং কি জানা লাগবে, সফলতা জানা লাগবে, ওকে। আচ্ছা আমি তোমাদেরকে হচ্ছে আপনাদেরকে চলে আসে বিসিএস এর জন্য পড়তেছি, তো বিসিএস এর জন্য পড়তেছি বলতে বিসিএস এর প্রিলিতে টেকা আর কি, বিসিএস এর লিখিত পরীক্ষা দিব। তো হচ্ছে
এই লেভেলে আমরা যখন পড়ি বা পড়াই তখন আপনি আপনি করে বলি, তো তো আপনি আপনি চলে আসতেছে, তারা তো বাচ্চা, তোদেরকে আপনি বলা যাবে না। আচ্ছা, যাই হোক, আমরা তোমাদেরকে বুর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলটা পড়াবো। দেখো, এই বুর এবং রাদারফোর্ডের মধ্যে যেই তথ্যগুলো পরীক্ষার জন্য একটি বেশি ইম্পর্টেন্ট, আমি শুধু এই তথ্যগুলোই বলবো একটু। দেখো, একটা হচ্ছে আমাদের রাদারফোর্ড, আর একটা হচ্ছে আমাদের বুর, আর একটা হচ্ছে বুর পরমাণু মডেল। দেখো, এই যে পরমাণু মডেলের তাহলে অন্য নাম কি? রাদারফোর্ড পরমাণু মডেলের অন্য নাম হচ্ছে আমাদের সৌর মডেল। আর বুর পরমাণু মডেলের অন্য নাম কি? বুর পরমাণু মডেলের অন্য নাম হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলের মূল ভিত্তি কি? রাদারফোর্ড পরমাণু মডেলের মূল ভিত্তি হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, আর হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। একটু আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে একটু পড়েন, তাহলে এটা হচ্ছে আমাদের মূল ভিত্তি। আর বুর পরমাণু মডেলের মূল ভিত্তি কি? কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম বলবিদ্যা। আমাদের এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা হচ্ছে অনেকে বলে একমাত্রিক 1D, আর আমাদের বুর পরমাণু মডেল হচ্ছে 2D। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের চলে আসেন, আপনি বুর পরমাণু মডেলে চলে আসেন। রাদারফোর্ড পরমাণু মডেল আরও যদি বলতে চান, রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে বর্ণালী হচ্ছে নিরবিচ্ছিন্ন, কিন্তু বুর পরমাণু মডেল অনুসারে বর্ণালী কেমন? বিচ্ছিন্ন। বুর পরমাণু মডেল অনুসারে বর্ণালী কেমন? বিচ্ছিন্ন বর্ণালী হচ্ছে আমাদের বিচ্ছিন্ন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, বুর পরমাণু মডেলের কিছু সফলতা আছে। বুর পরমাণু মডেলের কিছু সফলতা আছে, এই সবগুলোই রাদারফোর্ড পারে নাই, এটা বললেই আমাদের পার্থক্য হয়ে গেছে। বুর পরমাণু মডেলের কি কি সফলতা আছে? বুর পরমাণু মডেলের সফলতা হচ্ছে যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে। কি ব্যাখ্যা করতে পারে? বুর পরমাণু মডেল হচ্ছে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে। এই বুর কি করতে পারে? এই পরমাণুর আকার এবং আকৃতি ব্যাখ্যা করতে পারে। আকৃতি ব্যাখ্যা করতে পারে। তো আকার বুঝতে হলে ব্যাসার্ধ বোঝা লাগে, এবং ব্যাসার্ধ সমান সূত্রটা কি? R1 and square by হচ্ছে আমাদের Z। এরপরে বুর হচ্ছে ইলেকট্রনের বেগ ব্যাখ্যা করতে পারে। ইলেকট্রনের বেগ ব্যাখ্যা করতে পারে V1 ইন্টু আমাদের Z বাই হচ্ছে আমাদের N। বুর কি করতে পারে? আমাদের প্রত্যেকটা শক্তি স্তরের যে শক্তি থাকে এটা ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, তবে শক্তির মান কেমন হয়? ঋণাত্মক হয়। শক্তির মান কেমন হয়? শক্তির মান হচ্ছে আমাদের ঋণাত্মক হয়। জেড স্কোয়ার বাই হচ্ছে আমাদের এন স্কোয়ার। জেড স্কোয়ার বাই হচ্ছে আমাদের এন স্কোয়ার। ওকে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই কোণাটাই হচ্ছে আমাদের রাদারফোর্ড পারে না। কোণাটাই হচ্ছে আমাদের রাদারফোর্ড পারে না। তাহলে বুরের সফলতা কি? পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে, শক্তি স্তরের আকার, আকৃতি, ইলেকট্রনের বেগ এইসব ব্যাখ্যা করতে পারে। তারপরে বর্ণালী ব্যাখ্যা করতে পারে। বর্ণালী কেমন হয়? বিচ্ছিন্ন। বর্ণালী কেমন হয়? বিচ্ছিন্ন। বর্ণালী কেমন হয়? বিচ্ছিন্ন। আচ্ছা, এখন এই বুরের ব্যর্থতা কি কি? বুরের ব্যর্থতা হচ্ছে আমাদের জিমেন প্রভাব এবং হচ্ছে স্টার্ক প্রভাব। বর্ণালী সূক্ষ্মরেখা ব্যাখ্যা করতে পারে না, এটা ব্যাখ্যা করে বিজ্ঞানী জিমেন এবং হচ্ছে স্টার্ক। বিজ্ঞানী বুরের মতে ইলেকট্রন কি প্রকৃতির? ইলেকট্রন হচ্ছে কণা প্রকৃতির। কিন্তু পরে কি জানা গেছে? ইলেকট্রনের কণা প্লাস তরঙ্গ দুই ধর্মই আছে। ইলেকট্রনের কণা প্লাস তরঙ্গ দুই ধর্মই আছে। ঠিক আছে? এই ব্যাপারগুলো একটু জানেন, হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ইন ব্রিফ। পরমাণু মডেল থেকে প্রশ্ন কম আসে। ইন ব্রিফ আমি কি দেখাইছি? রাদারফোর্ড এবং বুরের পার্থক্য, বুরের ব্যর্থতা, বুরের সফলতা। হ্যাঁ, এইটুকু জানলে আশা করি হয়ে যাবে। আর এই তিনটা সূত্র একটু জেনে রাখেন। এই চ্যাপ্টারের শেষ দিকে যখন ম্যাথমেটিক্স পড়াবো তখন আমরা আবার একটু আলোচনা করে ম্যাথগুলো পড়াই দিব। আপাতত ম্যাথ নিয়ে আলোচনা আমরা করি নাই। শেষ দিকে দ্রাব্যতা পড়ানোর সময় ম্যাথ নিয়ে একটু দেখাই দিব। ওকে, বোঝা যাচ্ছে? এই আমার কিন্তু একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি দ্রুত বলা শুরু করি। এই পড়া কি বোঝা যাচ্ছে বলেন তো? এই বাচ্চারা বলো, পড়া বোঝা যাচ্ছে? এই বাচ্চারা বলো। এই আমাদের মেডিকেল সায়েন্স বলে যে 25 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখা যায় না। এখনো মনোযোগ আছে? ব্রেক লাগবে? একটু ব্রেক দিব? বলো, এই বাচ্চারা বলো, একটু ব্রেক দিব? তাহলে দাও, তোমাদের হচ্ছে একটা 2 মিনিটের একটা ব্রেক দেই আমরা। হ্যাঁ, 2 মিনিটের একটা ব্রেক দেই। ওকে, ব্রেক দিব। ব্রেক দেওয়ার আগে তোমাদের একটা টাস্কও দেই। তোমাদের একটা 5 মিনিটের ব্রেক দেই। হ্যাঁ, 5 মিনিটের একটা ব্রেক দেই। ওকে,
5 মিনিটস না 4 মিনিটস 4 মিনিটস ব্রেক। এবং ব্রেকের মধ্যে তোমরা কি করবা বলো তো? ব্রেকের মধ্যে তোমরা R1 V1 এবং E1 এর মানগুলো বলো তো। এই তোমাদের একটা 5 মিনিটের ব্রেক দিলাম। এই বেশি ব্রেক দেওয়া যাবে না, বেশি ব্রেক দেওয়া যাবে না, না ওয়ার্ল্ড কাপের ফাইনাল আছে। ওকে, তাহলে চলো এরপরে দেখো আমাদের জানা লাগবে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আমরা সবাই জানি কি কি কোয়ান্টাম সংখ্যা আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে কি কি জানা যায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে জানা যায় শক্তি স্তরের আকার। এরপর আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে কি কি জানা যায়? উপশক্তি স্তরের আকৃতি এবং হচ্ছে উপশক্তি স্তরের সংখ্যা। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে কি জানা যায়? উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস বা হচ্ছে অরবিটাল সংখ্যা বা হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা কেন লাগে? পরমাণুর চৌম্বক ধর্ম ব্যাখ্যা করার জন্য, ইলেকট্রনের ঘূর্ণনের দিক ব্যাখ্যা করার জন্য। এটা আমি বোর্ডে লিখি নাই, সবাই জানবা। এবং আমরা সবাই জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 হইলে সেটা কোন উপশক্তি স্তর? এস উপশক্তি স্তর। এবং আকৃতি কেমন? আকৃতি হচ্ছে গোলাকার। এল এর মান 1 হইলে সেটা কোন উপশক্তি স্তর? পি উপশক্তি স্তর। পি উপশক্তি স্তর কেমন? ডাম্বেল আকার। এল এর মান যদি হচ্ছে 2 হয় সেটা হয় ডি উপশক্তি স্তর। ডি উপশক্তি স্তর কেমন? 4 লুপ বিশিষ্ট ডাবল ডাম্বেল। লুপ কয়টা থাকে? 4টা। এল এর মান যদি আমাদের 3 হয় তখন কোন উপশক্তি স্তর হয়? এফ উপশক্তি স্তর হয়। এফ উপশক্তি স্তরের আকৃতি লাগে না, ঠিক আছে? এফ উপশক্তি স্তরের আকৃতি লাগে না। ওকে, এখন আমাদের এম এর মান কিভাবে আমরা নির্ণয় করি? এম এর মান আমরা কিভাবে নির্ণয় করি? এম এর মান হচ্ছে আমাদের প্লাস মাইনাস এল। এটা থেকে আমরা কি জানতে পারি? অরবিটাল সংখ্যা। তো এস উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টা? অরবিটাল সংখ্যা হচ্ছে আমাদের একটা। পি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে আমাদের 3টা, পি এক্স, পি ওয়াই আর হচ্ছে আমাদের পি জেড। ডি উপশক্তি স্তরের অরবিটাল কয়টা? 5টা, আমি আর নাম লিখলাম না। এফ উপশক্তি স্তরের অরবিটাল কয়টা? 7টা। এফ উপশক্তি স্তরের অরবিটাল কয়টা? 7টা। একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। এবং স্পিন হয় 2টা, একটা প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। একটা প্লাস হাফ আর একটা কি? মাইনাস হাফ। একটা প্লাস হাফ আর একটা হচ্ছে আমাদের
মাইনাস হাফ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে মূলত বেশি যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে থাকে শক্তি স্তর, তারপরে থাকে উপশক্তি স্তর, তারপরে থাকে আমাদের অরবিটাল। ইলেকট্রন আলটিমেটলি অরবিটালে থাকে। তো যদি বলা হয় একটা শক্তি স্তরে, আচ্ছা এটা আমরা একটু মুছে দিই, একটা শক্তি স্তরে ইলেকট্রন কতগুলা থাকে? দেখো একটা শক্তি স্তরে আমাদের অরবিটাল থাকে হচ্ছে n স্কয়ার। অরবিটাল থাকে কতগুলা? অরবিটাল থাকে হচ্ছে আমাদের n স্কয়ার। তাহলে ইলেকট্রন কত থাকবে? 2n স্কয়ার। কেন? কারণ একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে। তো এখন যদি বলা হয় 3 নাম্বার শক্তি স্তরে অরবিটাল কয়টা, তাহলে 3 নাম্বার শক্তি স্তরে অরবিটাল হচ্ছে আমাদের 9টা, ইলেকট্রন কয়টা? 18টা। 4 নাম্বার শক্তি স্তরে অরবিটাল কয়টা? 16টা, ইলেকট্রন হচ্ছে 32টা। কিন্তু যদি বলা হয় 5 নাম্বার শক্তি স্তর, তাহলে হওয়ার কথা 5 5 25, 25 দুগুণে 50। কিন্তু n এর মান 4-এর চেয়ে উপরে হইলে আর এটা প্রযোজ্য না। এখানেও হচ্ছে আমাদের এই 25 না হয়ে হবে 16, 50 না হয়ে হবে আমাদের 32। আমি জানি এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, তোমরা 32 দাগাবা। ওকে, তোমরা 32 দাগাবা। ওকে, ঠিক আছে, তোমরা 32 দাগাবা। তোমরা কি দাগাবা? 32 দাগাবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের শক্তি স্তরের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শক্তি স্তরের ক্ষেত্রে। এবার আসো আমাদের উপশক্তি স্তরের ক্ষেত্রে। উপশক্তি স্তরের ক্ষেত্রে আমাদের অরবিটাল সংখ্যা, অরবিটাল কত? আমাদের অরবিটাল হচ্ছে 2l+1 আর ইলেকট্রন সংখ্যা কত? 2 × 2l+1, 2 × 2l+1, 2 × 2l+1। ধরো আমাদের ডি উপশক্তি স্তর। তো আমরা জানি ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের অরবিটাল সংখ্যা কত হবে? 2 × 2 প্লাস হচ্ছে 1, 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5। ইলেকট্রন কত হবে? 10। ইলেকট্রন কত হবে? 10। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা, অরবিটাল সংখ্যা আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন কি জানতে হবে আমাদের? এখন আমাদের জানতে হবে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। কি সম্পর্কে জানতে হবে? ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। এই ইলেকট্রন বিন্যাসের আমাদের 3টা নিয়ম আছে। কয়টা নিয়ম? 3টা নিয়ম আছে। ইলেকট্রন বিন্যাসের আমাদের 3টা নিয়ম আছে। আচ্ছা, প্রথমে আসো আমাদের আউফবাউ নিয়ম থেকে আমরা কি জানতে পারি? আউফবাউ নিয়ম থেকে আমরা জানতে পারি উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তরে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে? n+l এর মান বেশি হইলে উচ্চ শক্তি স্তর, কম হইলে নিম্ন শক্তি স্তর। ইলেকট্রন আগে কই যাবে? নিম্ন শক্তি স্তরে যাবে। তো এখান থেকে প্রশ্ন দুইটা, কোনটা উচ্চ শক্তি স্তর এটা একটা প্রশ্ন, বা কোনটা নিম্ন শক্তি স্তর এটা একটা প্রশ্ন, আর ইলেকট্রন আগে যাবে কোথায়। যেমন ধরো 3d আর হচ্ছে আমাদের 4s। তো আমরা জানি ডি এর মান হচ্ছে আমাদের 2, মানে এল এর, আর হচ্ছে আমাদের 3, তাহলে মান হচ্ছে আমাদের 5। 4 + 0 আমাদের মান হচ্ছে 4। যদি প্রশ্ন করা হয় কোনটা উচ্চ শক্তি স্তর, তাহলে উত্তর হবে আমাদের 3d। যদি বলা হয় ইলেকট্রন আগে কোথায় যাবে, উত্তর হবে আমাদের 4s। ওকে, আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে দুইটা ভাই, বুঝছো? আচ্ছা, আবার কোনো কারণে তুমি যদি 3d আর হচ্ছে আমাদের 4p চিন্তা করো, তাহলে দেখবা এটাও 5 আসবে, এটাও 5 আসবে। যদি n+l এর মান ছোট হয়, যেটার n এর মান বড় এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। তাহলে উচ্চ শক্তি স্তর কোনটা? 4p। ইলেকট্রন আগে কোথায় যাবে? 3d। এভাবে বিজ্ঞানীরা কি করছে, যে ইলেকট্রন কোন নিয়ম, মানে কোনটার পরে কোনটা যাইতেছে একটা ক্রম সাজাইছে। এই ক্রমটা তোমাদের মুখস্থ করা লাগবে। মুখস্থ করার বিভিন্ন সূত্র বাজারে প্রচলিত আছে। শুনো প্রিয়া শুনো, ডিপিএস করো, ফার্দার ডিপিএস করো, এটা আছে, মুখস্থ করবা। বা আমি এক মুখস্থ করছিলাম, ইস পিস পিস ডিপিস এফ ডিপিস, ইস পিস ডিপিস এফ ডিপিস। মানে হচ্ছে যে যেভাবে পারো মুখস্থ করবা। মুখস্থ না কইরা n+l হিসাব কইরাও করতে পারো, যদিও পরীক্ষার হলে এটা করাটা মোটেও বুদ্ধিমানের কাজ না।
তাহলে এই ক্রমটা মুখস্থ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? ক্রমটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের আহ্বায়ক নিয়মের কি মুখস্থ করতে হবে? আহ্বায়ক নিয়মের ক্রমটা একটু মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা। এখন আহ্বায়ক নিয়ম অনুসারে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, কিছু কিছু পরমাণু আহ্বায়ক নিয়ম মানবে না। পরীক্ষায় আসবে আহ্বায়ক নিয়ম মানে না কে কে, আহ্বায়ক নিয়মের ব্যতিক্রম মানে না কে কে। দেখো আহ্বায়ক নিয়ম মানে না কে কে, দেখো ক্রোমিয়াম, এরপরে হচ্ছে আমাদের মুদ্রা ধাতু আছে না তিনটা, শিকাগো, সিলভার, কপার, গোল্ড, এই চারটা, আর হচ্ছে প্লাটিনাম, এই হচ্ছে পাঁচটা, 2, 4, 5, এই পাঁচটা হচ্ছে আমাদের আহ্বায়ক নিয়ম মানে না। হ্যাঁ, আমি জানি এগুলো মোটামুটি তোমরা সবাই জানো, আমি সব দেখাচ্ছি না। যেমন ক্রোমিয়াম 3D4S 2,4 হওয়ার কথা, 2,4 হওয়ার কথা, 2,4 না হয়ে কি হয়? 1,5 হয়। কেন? এটা তোমরা জানো, 1,5 হয়। সিলভার, কপার, গোল্ড একই রকম। হ্যাঁ, কপার যেমন 3D4S 2,9 না হয়ে কি হয়? 2,9 না হয়ে 1,10 হয়, ঠিক আছে? এগুলো সবই একই রকম, এটাও একই রকম, ঠিক আছে? তাহলে আমাদের আহ্বায়ক নিয়মকে কে মানে না এটা জানা লাগবে। ওকে, তাহলে প্রথমে গেল আহ্বায়ক নিয়ম, এরপরে হচ্ছে আমাদের কি, আছে? এরপরে আছে আমাদের হুন্ডের নিয়ম, হুন্ডের নিয়ম কি? হুন্ডের নিয়ম হচ্ছে আমাদের যে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আমরা জানতে পারি, না সরি, আহ্বায়ক নিয়ম থেকে আমরা জানতে পারি উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, আর হুন্ডের নিয়ম থেকে আমরা জানতে পারি অরবিটালের ইলেকট্রন বিন্যাস। যেমন আমরা জানি px, py এবং হচ্ছে pz, পি উপশক্তি স্তরের 3টা অরবিটাল আছে। ধরো p যদি 4 থাকে তাহলে আমাদের কেমন হবে? 1, 2, 3, 4, ঠিক আছে? 1, 2, 3, 4। তুমি কি এরকম করতে পারবা? 1, 2, 3 এখানে না দিয়ে এখানে দিতে পারবা? এরকম করতে পারবা? না, এটা হবে না। তুমি তবে এখানে দিতে পারো, এটা দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আবার ধরো P3 আছে, তুমি এটা করতে পারবা না, 1, 2, 1 একটা ফাঁকা রাখতে পারবা না। তোমাকে সবগুলো আগে একবার পূরণ করতে হবে। বাংলা লাইন মুখস্থ করার তেমন দরকার নাই, তুমি বুঝলেই চলবে আপাতত। ওকে, তাহলে এটা করতে পারবে না। তোমাকে কি করতে হবে? অবশ্যই এভাবে করতে হবে। এভাবে তুমি যদি না করো, উল্টা করতে চাও, পারবা, এটাও করতে পারবা। হুন্ডের নিয়মের মূল কথা হচ্ছে ইলেকট্রন একমুখী স্পিনে প্রথমে সবগুলো অরবিটালে প্রবেশ করবে, তারপর ডাবল হবে। প্রথমে সবাইরে একটা একটা করে দিব, তারপরে কেউ ডাবল নিতে পারবে। মানে সবাইরে না দিয়েই কেউ ডাবল হইতে পারবে না, সবাইকে না দিয়ে। হ্যাঁ, মানে কি বলে একটা নিয়ম আছে না, যে কি বলে এটাকে, কেউ পাবে না, তা হবে না, এরকম নিয়ম, বুঝা গেছে? হুন্ডের নিয়ম। তো হুন্ডের নিয়ম থেকে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ধরো এস উপশক্তি স্তরে অরবিটালি একটা, তো ইলেকট্রন একটা থাকলে এমনে দিলেও রাইট, আবার দুইটা থাকলে তো অবশ্যই তোমার এমনে দেওয়া লাগবে। তো এখানে হুন্ডের নিয়ম প্রয়োগের কোনো দরকার নাই। তাহলে কার ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রয়োগের দরকার নাই? উত্তর হচ্ছে আমাদের এস। কার ক্ষেত্রে হুন্ডের নিয়মের প্রয়োগের দরকার নাই? উত্তর হচ্ছে আমাদের এস। এরপরে হচ্ছে পলির বর্জন নিয়ম, অনেকে বলে পাউলির নিয়ম, অনেকে কি বলে? পাউলির নিয়ম, ঠিক আছে? অনেকে বলে পাউলির নিয়ম। কি এফডিপিস নিয়ে লাগালাগি করতেছস? বেটা লাগালাগি করিস না, পরীক্ষা কয়দিন পরে। পাউলির বর্জন নিয়মটা কি তোমরা সবাই জানো, যে একটি পরমাণুর 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হইতে পারে না। এটা আমরা একটু পরেই প্রমাণ পাবো, যে 3টা কোয়ান্টাম সংখ্যার মান যদি একই হয়, 4 নাম্বারটা অবশ্যই ভিন্ন হয়, ঠিক আছে? এটা অন্যভাবে বলা যায় যে একটা অরবিটালে তখনই 2টা ইলেকট্রন থাকতে পারবে যখন 2টা বিপরীত দিকে ঘুরবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পলির বর্জন নিয়ম। আমাদের কোয়ান্টাম সংখ্যা থেকে 2টা প্রশ্ন হয়, মানে প্রশ্ন, এতক্ষণ তো আলোচনা করলাম, এখন ডিরেক্ট প্রশ্ন দেখো। আমাদের পলির বর্জন নিয়ম থেকে 2টা প্রশ্ন হয়। একটা প্রশ্ন হয় কোনটা সম্ভব কোনটা সম্ভব না, মানে কোনটি সম্ভব না বা কোনটি অসম্ভব, এরকম প্রশ্ন হয়। তো মনে রাখবা যে পি এর আগে কমপক্ষে 2 লাগবে, ডি এর আগে কমপক্ষে 3 লাগবে, এফ এর আগে কমপক্ষে 4 লাগবে। পরীক্ষার হলে এই যে আজকে দেখলা এমনি আগে লিখে নিবা, দেখবা ডি এর আগে তাহলে 4D সম্ভব না,
তাহলে সম্ভব না কি হবে? 4D সম্ভব হবে না, বা হচ্ছে আমাদের 5F যদিও সম্ভব, যে কোনোটা ধরো হচ্ছে 2F সম্ভব হবে না, ঠিক আছে? সরি, 4D তো সম্ভব হবেই, ভুল হয়ে গেছে। মানে বলছি যে S এর আগে কমপক্ষে 1 লাগবে, P এর আগে কমপক্ষে 2 লাগবে, তাহলে আমাদের 1P সম্ভব হবে না। D এর আগে কমপক্ষে আমাদের 3 লাগবে, 2D সম্ভব হবে না। F এর আগে কমপক্ষে 4 লাগবে, 3F সম্ভব হবে না, ঠিক আছে? তাহলে কোনটি সম্ভব হবে, কোনটি সম্ভব হবে না? D এর আগে কমপক্ষে 3, F এর আগে কমপক্ষে 4, P এর আগে কমপক্ষে 2। তার মানে 2 এর পরে যা যা আছে 3, 4, 5, P সবগুলো সম্ভব হবে। ওকে, আচ্ছা, তাহলে কোনটা সম্ভব, কোনটা সম্ভব না? আচ্ছা, আবার একটা প্রশ্ন আসবে যে কোয়ান্টাম সংখ্যার কোন সেটটা সম্ভব, কোন সেটটা সম্ভব না? কোয়ান্টাম সংখ্যার কোন সেট সম্ভব? কোয়ান্টাম সংখ্যার সেট, কোয়ান্টাম সংখ্যার সেট, কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি সম্ভব, কোনটি সম্ভব না? হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি সম্ভব, কোনটি সম্ভব না, এটা। আচ্ছা, দেখো কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি সম্ভব, কোনটি সম্ভব না। দেখো কিভাবে তুমি অ্যান্সার করবা, তুমি একদম ধাপে ধাপে চিন্তা করবা, একদম ধাপে ধাপে চিন্তা করবা। ওকে, ধরো n সমান 2, l সমান 1, m সমান 0, s সমান +½ এরকম একটা n সমান 2, l সমান 2, m সমান 0, s সমান +½ n সমান 2, l সমান 1, m সমান 2, s সমান -½ ধরো n সমান 2, l সমান 0, m সমান 1, না 0ই ধরো, s সমান 2। দেখো কিভাবে চিন্তা করবা। ধরো n সমান 2, n সমান 2 হইলে l সমান 1 হইতে পারে, l সমান 1 হইতে পারলে m সমান 0 হইতে পারবে, +½ তো হইতেই পারবে, তাহলে এটা রাইট। দেখো n সমান যদি 2 হয়, l এর মান হইতে পারবে 0 আর হচ্ছে 1, তাহলে এটা সম্ভব না। তো টোটাল তারপর আর দরকার আছে নাই, এটা সম্ভব না। ধরো n সমান 2, l সমান 1, l সমান কত কত হইতে পারে, 0 আর হচ্ছে 1, 1 দিছে, ওকে ফাইন। l সমান যখন 0, 1 হবে তখন m এর মান হবে -1, 0, +1, তো 2 তো আর হইতে পারবে না, তাহলে বাকিটা আর দেখার দরকার নাই, ক্রস। n সমান 2, l এর মান হইতে পারে 0 আর হচ্ছে 1, তো 0 আছে, ফাইন। l এর মান 0 হলে m এর মান 0 হইতে পারে। s এর মান তো কখনো 2 সম্ভব না, হয় +½ অথবা -½ এটা সম্ভব না, তাহলে ওভারঅল সম্ভব না, ঠিক আছে? তাহলে এভাবে ধাপে ধাপে দেখে যাবা। ওকে, এই হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম একটু দ্রুত যাই, হ্যাঁ। কোয়ান্টাম সংখ্যার পরে হচ্ছে আমাদের দুইটা টপিক, একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ আর একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। এটা আমি একটু বলে দিব, তোমরা একটু মাথা ঠান্ডা রেখে শুনবা। এখানে বেশিরভাগ পড়া হচ্ছে আমাদের মুখস্থ, এখানে আমাদের বেশিরভাগ পড়া হচ্ছে মুখস্থ। দেখো, একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ আর একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী, ঠিক আছে? তড়িৎচুম্বকীয় বিকিরণ, তড়িৎচুম্বকীয় বিকিরণ, তড়িৎচুম্বকীয় বিকিরণ আর হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কতগুলা রাশি আছে, রাশিগুলো আগে শোনো। এটা হচ্ছে আমাদের আলোর বেগ, এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক, এটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, নিউ বারকে কি বলা হয়? তরঙ্গ সংখ্যা। এই চারটা রাশি সম্পর্কে আমাদের জানা লাগবে। প্রথমত এদের একক সম্পর্কে জানা লাগবে, প্রত্যেকের এসআই একক সম্পর্কে জানা লাগবে। এখানে আমাদের সমীকরণ কি কি আছে? একটা আছে E সমান এইচ নিউ, E সমান এইচ নিউ। এইচ এর মান 3টা এককে কমেন্টে লেখো, মুখস্থ করা লাগবে। এইচ এর মান 3টা এককে মুখস্থ করা লাগবে। আরেকটা সূত্র আছে আমাদের C সমান নিউ ল্যামডা, C সমান নিউ ল্যামডা। তাহলে আমাদের নিউ সমান কি হবে? C বাই ল্যামডা। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াইলো HC বাই ল্যামডা, ঠিক আছে? সূত্রগুলো একটু লিখে নিও, এই সূত্রগুলো একটু লিখে নিও, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা দারুণ জিনিস বুঝো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি E সমানুপাতিক হচ্ছে আমাদের নিউ, E ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এতক্ষণ কিছু না বুঝলেও এখন একটু বোঝার চেষ্টা করো। এখান থেকে আমরা বেশ কিছু প্রশ্ন আমরা পাবো, এখান থেকে আমরা বেশ কিছু প্রশ্ন পাবো। একটু বোঝার চেষ্টা করো, এই দুইটা পয়েন্ট একটু বোঝার চেষ্টা করো, এই দুইটা পয়েন্ট একটু বোঝার চেষ্টা করো। যে কোনো একটা তড়িৎচুম্বকীয় বিকিরণের, তড়িৎচুম্বকীয় বিকিরণ বিজ্ঞানীরা আবিষ্কার করছে এখন পর্যন্ত 8টা। যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণের শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ শক্তি বেশি হইলে কম্পাঙ্ক বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, তরঙ্গ দৈর্ঘ্য কম হয়।
তাহলে একটা তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় শক্তি বেশি হবে কম্পাঙ্ক বেশি হবে, শক্তি বেশি হবে কম্পাঙ্ক বেশি হবে। এটা সবাই বুঝছো কিনা কমেন্টে একটু আমাকে জানাবা। এখন তোমাদের বইয়ে মোট 8 ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে। দেখো কি কি আমি লিখতেছি, সব আমি লিখব না, জাস্ট একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আছে আমাদের মহাজাগতিক রশ্মি, তারপরে আছে আমাদের গামা রশ্মি, তারপরে আছে আমাদের এক্স রে রশ্মি, তারপরে আছে আমাদের ইউভি, তারপরে আছে দৃশ্যমান। এই দৃশ্যমানের মধ্যে আছে 7টা, বেনিয়া সকলা, তারপরে আছে আয়ার, ঠিক আছে, তারপরে আছে হচ্ছে মাইক্রোওয়েভ, তারপরে আছে রেডিও ওয়েভ। আমার কথাটা ভালো করে বুঝো ভাইয়ারা, একটু ভালো করে বুঝো, খুবই ইম্পর্টেন্ট। দেখো এদের মধ্যে সবার তরঙ্গ দৈর্ঘ্য তোমরা মুখস্থ করবা, এদের মধ্যে মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, তাহলে শক্তি হচ্ছে সবচেয়ে বেশি। রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে শক্তি হচ্ছে সবচেয়ে কম। বা মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে কম্পাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি। এখান থেকে প্রশ্ন কি আসবে যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নিচের কোনটির কম্পাঙ্ক বেশি, নিচের কোনটির শক্তি বেশি। তাহলে হাজারিন আখতারের বইয়ে যেটা আছে বা নেটওয়ার্কের যেটা আছে, তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ থাকলে তুমি এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবা যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটার কম্পাঙ্ক বেশি, কোনটার শক্তি বেশি। আর এদের ব্যবহার মুখস্থ করা লাগবে। এদের কি মুখস্থ করা লাগবে? ব্যবহার মুখস্থ করা লাগবে, ঠিক আছে, এদের ব্যবহার মুখস্থ করা লাগবে। এদের মধ্যে ইউভি রশ্মির ব্যবহারটা আবার আলাদা করে দেওয়া আছে, এটা মুখস্থ করা লাগবে। ওকে, তাহলে আমি একটু বলে দিলাম তোমাদের এখান থেকে কি প্রশ্ন আসবে, ঠিক আছে। আরো সামনে অনেক দূর যাইতে হবে, এই জন্য আমি আর এখানে বিস্তারিত বললাম না, ঠিক আছে, এখানে আমি আর বিস্তারিত বললাম না। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের 3টা সম্পর্কে আমাদের তো বিস্তারিত জানা লাগবে। একটা হচ্ছে আমাদের ইউভি রশ্মি কোথায় ইউজ করা হয়? জাল টাকা শনাক্তকরণে, পাসপোর্ট শনাক্তকরণে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আয়ার রশ্মি কোথায় ব্যবহার করা হয়। দেখো এটা একটা হচ্ছে আমাদের নিয়ার আয়ার, আর একটা হচ্ছে আমাদের মিডল আয়ার, আর একটা হচ্ছে ফার আয়ার। আমাদের জানা লাগবে এই দুইটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, নিয়ার আয়ার এবং হচ্ছে ফার আয়ার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, আর মিডল আয়ার হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে। কিসে ইউজ করা হয়? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ইউজ করা হয়। নিয়ার আয়ার, ফার আয়ার কোন ক্ষেত্রে ইউজ করা হয়? চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়। আয়ার রশ্মি আর কোন ক্ষেত্রে ইউজ করা হয়? সিটি স্ক্যানে ইউজ করা হয়। কোথায়? সিটি স্ক্যানে ইউজ করা হয়, ফিজিওথেরাপিতে ইউজ করা হয়। এই দুটা বেশি ইম্পর্টেন্ট বললাম, আরো আছে, পড়তে হবে। হ্যাঁ, ফিজিওথেরাপিতে ইউজ করা হয়, সিটি স্ক্যানে ইউজ করা হয়, ফিজিওথেরাপিতে ইউজ করা হয়। এই দুটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এই দুটা আমরা বললাম। ইউভি রশ্মি কি বলছি? জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে ইউজ করা হয়। এরপরে আছে আমাদের এমআরআই এর ফুল মিনিং ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআই কিসের ভিত্তিতে কাজ করে? এনএমআর পরমাণুর ভিত্তিতে কাজ করে। এনএমআর পরমাণু কি কি? হাইড্রোজেন, ফ্লোরিন, ফসফরাস, এগুলো হচ্ছে এনএমআর পরমাণু। বিজুর প্রোটন বা নিউট্রন থাকলে হচ্ছে এনএমআর পরমাণু। বিজুর নিউট্রন বা প্রোটন থাকলে হচ্ছে আমাদের এনএমআর পরমাণু। বিজুর প্রোটন বা নিউট্রন থাকলে সেটা আমাদের এনএমআর পরমাণু। এখানে কি ব্যবহার করা হয়? রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? রেডিও ওয়েভ ব্যবহার করা হয়, ঠিক আছে। এমআরআই এর ব্যবহার খুব ভালো করে পড়া লাগবে, কোথায় কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে। এমআরআই এর ব্যবহার খুব ভালো করে পড়া লাগবে, ঠিক আছে। মস্তিষ্কের টিউমার নির্ণয়ে কোনটা ব্যবহার করা হয়? এমআরআই ব্যবহার করা হয়। মস্তিষ্কের টিউমার নির্ণয়ে কোনটা ব্যবহার করা হয়? এমআরআই ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, তাহলে এই 3টা গেল। এরপরে দেখো, আমি একটু দ্রুত যাচ্ছি, কারণ ওই যে বিশ্বকাপের ফাইনাল আছে, এত বেশি দূর যাওয়া যাবে না, আর ইম্পর্টেন্ট জিনিসগুলো বাদ দেওয়া যাবে না। আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো সবগুলো হচ্ছে
ইয়া করে যাচ্ছি, টাচ করে যাচ্ছি। ওকে, হ্যাঁ, শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ। সবগুলো চ্যাপ্টার আমি একটু বলে দেই। টিচারদের কথা আমাদের মনে থাকে, বুঝছো, টিচারদের কথা মনে থাকে, এই জন্য ক্লাস করতে হয়। তুমি একটা জিনিস পড়বা, তুমি নিজে পড়ছো, টিচার তো মানে বোঝায় না, জাস্ট টিচার মুখ দিয়ে বলছে, এটাও তোমার মনে থাকবে, পরীক্ষার হলে মনে পড়বে। সো ক্লাস করতে হয়, এই জন্য ক্লাস করতে হয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের বর্ণালী সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। বর্ণালী, এরপরে হচ্ছে আমাদের বর্ণালী, এরপরে হচ্ছে আমাদের বর্ণালী। আচ্ছা, বর্ণালী থেকে কি কি জানা লাগবে? দেখো এখন আর খুব বেশি ওইভাবে বোঝানোর তেমন আমরা এখন বুঝাবো না, 1 ঘন্টা হয়ে গেছে, এতক্ষণ ক্লাসে মনোযোগ থাকবে না। জাস্ট কি কি পরীক্ষা আসবে আমরা এটা একটু বলে দিই। প্রথম কথা আসবে, হাইড্রোজেনের বর্ণালীর কালার কি? উত্তর হচ্ছে গোলাপি। হাইড্রোজেনের বর্ণালীর কালার কি? উত্তর হচ্ছে গোলাপি। দেখো বর্ণালীর ক্ষেত্রে পরমাণুতে বর্ণালী যখন তৈরি হয় তখন 1 নাম্বার শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন যায় সেটা 2, 3, 4 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। এরপরে 2 নাম্বার শক্তি স্তর থেকে যদি যায় তাহলে 3, 4 এভাবে যাইতে পারে। তো এভাবে 3, 4, 5, 6 এরকম হইতে পারে। তো 1 নাম্বার থেকে গেলে যে রেখাগুলো পাওয়া যায় এটাকে আমরা বলি লাইম্যানের রেখা। 2 নাম্বার থেকে গেলে আমরা বলি বামার। 3 নাম্বার থেকে গেলে আমরা বলি প্যাস্টেন। 4 নাম্বার থেকে গেলে আমরা বলি ব্রাকেট। 5 নাম্বার থেকে গেলে আমরা বলি ফোন্ট। 6 নাম্বার থেকে গেলে আমরা বলি হামফ্রেস। এই যে রেখাগুলো পাওয়া যায় এদের মধ্যে লাইম্যানের রেখাগুলো হয় ইউভি রেখা, এই বামারেরটা হয় দৃশ্যমান, বামারেরটা হয় দৃশ্যমান, এটা পরীক্ষায় অনেক বেশি আসে। বাকিগুলো হয় আমাদের আয়ার, বাকিগুলো হয় আমাদের আয়ার, বাকিগুলো হয় আমাদের আয়ার। ঠিক আছে, এটা মনে রাখতে হয়। আর এই বর্ণালীর ক্ষেত্রে বামারের একটা সমীকরণ আছে। এই সমীকরণটা কি? যে একটা পরমাণুতে ইলেকট্রন যখন স্থানান্তর হয়, স্থানান্তরের ফলে যে রেখাটা আমরা পাই, এই রেখাটার নিউ বার বা 1/λ মানে তরঙ্গ সংখ্যা, এটা সমান কি হয়? RH গুণন Z²। RH এর মানটা কমেন্টে লেখো ভাইয়ারা, n1² - n2²। ঠিক আছে, আমরা হচ্ছে অঙ্ক কিছুক্ষণ পরে দেখাই দিব। ঠিক আছে, আমরা অঙ্ক কিছুক্ষণ পরে দেখাই দিব। 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আর 15 মিনিটের মধ্যেই শেষ করে দিব। 5 মিনিট পড়াবো আর বাকি 10 মিনিট অঙ্ক করাবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই সূত্রটা আমরা একটু পরে অঙ্ক করাবো। ঠিক আছে, আমরা একটু পরে অঙ্ক করাবো, আর বেশিক্ষণ বলবো না। এরপরে আমাদের একটা টপিক আছে শিখা পরীক্ষা, ইনফিনিটি স্টার। শিখা পরীক্ষা ইনফিনিটি স্টার। এই শিখা পরীক্ষা বোর্ডে লিখে লাভ আছে? তোমরা জানো না কি মুখস্থ করা লাগবে? শিখা পরীক্ষা বোর্ডে লিখবো? বলো। দেখো, 2টা জিনিস আমি বোর্ডে লিখবো না, কিন্তু আমি তোমাদেরকে সিস্টেমটা দেখাই দিই কিভাবে পড়বা। তারপরে আমি অঙ্ক করাবো 10 মিনিট অঙ্ক করাবো, কারণ অঙ্ক আসতে পারে। 10 মিনিট অঙ্ক করাবো। এই তোমরা একটু বলো, শিখা পরীক্ষা কি আমি লিখবো? শিখা পরীক্ষা বোর্ডে লিখবো? আচ্ছা, ওকে। দেখো, শিখা পরীক্ষা আর আয়ন শনাক্তকরণ, এখান থেকে অনেক প্রশ্ন আসে। শিখা পরীক্ষা কিভাবে পড়বা, শিখা পরীক্ষা আর হচ্ছে আয়ন শনাক্তকরণ, কোনটা কিভাবে পড়বা, কি প্রশ্ন আসবে আমি বলে দিচ্ছি। আয়ন শনাক্তকরণ। ওকে, দেখো শিখা পরীক্ষা কিভাবে পড়বা। শিখা পরীক্ষা পড়বা যেমন ধরো আমাদের সোডিয়াম, শিখা পরীক্ষায় কি কালার দেয়? গোল্ডেন ইয়েলো। ইংরেজি সহ পড়তে হবে ভাইয়া, গোল্ডেন ইয়েলো, সোনালি হলুদ। এটা হচ্ছে খালি চোখে দেখলে। যদি হচ্ছে তুমি কোবাল্ট ব্লু গ্লাসে দেখো, কোবাল্ট ব্লু গ্লাস মানে নীল কাচে দেখো, তাহলে দেখবা বর্ণহীন, কোনো কালার দেখা যাচ্ছে না। এভাবে যে কটা আছে সবগুলাই পড়ে ফেলবা। ঠিক আছে, তাহলে সোডিয়াম শিখা পরীক্ষায় কি কালার দিবে? সোনালি হলুদ। ইংরেজি মুখস্থ করতে হবে গোল্ডেন ইয়েলো। এটা খালি চোখে দেখলে। তুমি যদি নীল কাচে দেখো তাহলে কি কালার দেখা যাবে? বর্ণহীন। তাহলে কি কালার দেখা যাবে? বর্ণহীন। এভাবে শিখা পরীক্ষা সবগুলো পড়ে ফেলবা। শিখা পরীক্ষায় বর্ণ কে কে দেয় না? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন। তাহলে শিখা পরীক্ষায় কে কে বর্ণ দেয় না? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন। ঠিক আছে, তাহলে এভাবে শিখা পরীক্ষাটা সুন্দর করে পড়ে ফেলবা। ইনফিনিটি স্টার। এবার আসো আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ থেকে কি পড়বা ভাই?
আয়ন শনাক্তকরণ কিভাবে পড়বা আমার কথা বোঝার চেষ্টা করো। ধরো আমাদের কপার আয়ন পরীক্ষায় আসবে, কপার আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কপার শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা প্রশ্ন। তুমি কি পর্যবেক্ষণ করবা? গাঢ় নীল পদক্ষেপ। তাহলে কপার শনাক্তকরণে নিচের কোনটি কি কালারের পদক্ষেপ পড়ে? গাঢ় নীল পদক্ষেপ। তাহলে প্রশ্ন এটা আসতে পারে যে কপার শনাক্তকরণে কোনটি ইউজ করা হয় আর তোমার কি পদক্ষেপ পড়ে, এটা আসতে পারে গাঢ় নীল পদক্ষেপ। কপার শনাক্তকরণে আরেকটা কি ইউজ করা হয়? K4FeCN6। K4FeCN6। পটাশিয়াম ফেরোসায়ানাইড কি পদক্ষেপ পড়ে? লালচে বাদামি পদক্ষেপ পড়ে। লালচে বাদামি পদক্ষেপ পড়ে। লালচে বাদামি পদক্ষেপ পড়ে। লালচে বাদামি পদক্ষেপ পড়ে। তাহলে কালারটা মুখস্থ করবা আর হচ্ছে আমাদের কোনটা ইউজ করা হয়। বইয়ে যেভাবে আছে ওইভাবে না, এইভাবে ছক করে করে তুমি নিজে লিখবা। দেখো নোট এভাবে করবা। আমি নোট করার সিস্টেমটা তোমাকে বুঝাই দিলাম। ওকে, আচ্ছা। আয়ন শনাক্তকরণে তোমার আয়রনটা পেস লাগাও, ওইটা আমি একটু পড়ায় দিব যে কিভাবে তুমি নোট করবা। নোট করলে তুমি কিভাবে সহজে মনে রাখতে পারবা। ওকে, দেখো আয়রনেরটা তোমরা পেস লাগাও, আমি আয়রনেরটা একটু সুন্দর করে শিখাই দিই। দেখো প্রথমত আমি তোমাদেরকে দেখাইছি এখান থেকে কি প্রশ্ন আসবে যে কোন বিকারকটা ইউজ করা হয় আর কি কালারের পদক্ষেপ পড়বে। দেখো আয়রনের দুইটা আছে, একটা আছে Fe2+ আর একটা আছে Fe3+। এই জন্য তোমরা পেস লাগাও। দেখো কিভাবে তুমি পড়বা, তাহলে তোমার মনে থাকবে। এইভাবে তোমাকে কেউ কখনো পড়ায় নেই, আমি শিওর। দেখো এই আয়রন তিনটা জিনিস দিয়ে শনাক্ত করা যায়। একটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে আমাদের পটাশিয়াম ফেরিসায়ানাইড, হ্যাঁ, একটা হচ্ছে ফেরি আর একটা হচ্ছে ফেরো। একটা হচ্ছে ফেরিসায়ানাইড আর একটা হচ্ছে আমাদের ফেরোসায়ানাইড। K4FeCN6। আরেকটা আছে অ্যামোনিয়াম সায়ানাইড। এই চারটা আছে, হ্যাঁ, এই চারটা আছে। এটা একটু লিখে নাও, দেখবা যে এটা তুমি অনেকবার মনে রাখার চেষ্টা করছো, মনে থাকে নাই। দেখো আজকে মনে থাকবে। দেখো তুমি যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিবা, এটা হবে আমাদের সবুজ পদক্ষেপ পড়বে, হ্যাঁ, এটা পদক্ষেপ চিহ্ন সবুজ পদক্ষেপ পড়বে। আর এটা হচ্ছে আমাদের গাঢ় নীল। তুমি যদি এইভাবে তুলনা করে পড়ো তখন তোমার মনে থাকবে, ঠিক আছে। এখানে গাঢ় নীল না, এটা গাঢ় নীল, হ্যাঁ, ক্রস গাঢ় নীল, হ্যাঁ, গাঢ় নীল। এটা হচ্ছে আমাদের সরি সবুজ, এটা ছিল বাদামি, সবুজ, এটা ছিল বাদামি। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলে ফেরাসে হবে সবুজ, ফেরিকে হবে বাদামি, ফেরিকে হবে বাদামি। আর পটাশিয়াম ফেরোসায়ানাইড নিলে বা ফেরিসায়ানাইড যদি আগে পড়ো, পটাশিয়াম ফেরিসায়ানাইড নিলে তাহলে হচ্ছে আমাদের এই যে গাঢ় নীল আর হচ্ছে বাদামি। আর ফেরোসায়ানাইড নিলে হালকা নীল, গাঢ় নীল। দেখো এইদিকে একটা মিল আছে, ঠিক আছে, এদিকে একটা মিল আছে। আর অ্যামোনিয়াম সায়ানাইড নিলে এটা হবে বর্ণহীন, এটা হবে রক্তবর্ণ। তুমি যখন এভাবে লিখবা তখন তোমার পক্ষে মনে রাখা সম্ভব হবে। আদারওয়াইজ তুমি যদি বারবার পড়ো তোমার মনে থাকবে না। ওকে, তুমি যদি অন্যভাবে বারবার পড়ো তোমার কিন্তু মনে থাকবে না। ওকে, আচ্ছা। এই খেলা শুরু হয়ে গেছে। ইন্ডিয়া ব্যাটিং, ইন্ডিয়া 23-1 ইন্ডিয়া ব্যাটিং, ঠিক আছে। আচ্ছা, বিলকিস সিলভিয়া, গুড। হ্যাঁ, এভাবেই মুখস্থ করতে হবে, তা না হলে মনে থাকবে না। আমরা এখন অঙ্ক করাবো, দ্রাব্যতার অঙ্ক করাবো। অঙ্ক করানোর আগে একটু বলে দেই, এই চ্যাপ্টারের তৃতীয় যে অংশটা আছে তোমার ক্যালাসন, আংশিক ক্যালাসন, পাতন, আংশিক পাতন, ক্রোমাটোগ্রাফি, এগুলার শুধু ব্যবহার পড়বা। ব্যবহার পড়বা, ঠিক আছে। এখন আমি এই চ্যাপ্টারের কতগুলো অঙ্ক করাবো, বিশেষ করে দ্রাব্যতার। দেখো আমরা কতগুলো অঙ্ক করাই, তাহলে আজকের মতো তোমাদের শেষ।
দেখো দ্রাব্যতা নিয়ে অনেক বলার ছিল, যদিও এখন ওইভাবে বলা সম্ভব না। দেখো এই দ্রাব্যতার দুই ধরনের সূত্র আছে। দেখো একটা হচ্ছে দ্রাব্যতা সমান আমাদের n/v, তখন ভি নিতে হবে লিটার এককে, তখন দ্রাব্যতার একক কি হবে? মোল পার লিটার। আরেকটা হচ্ছে দ্রাব্যতা সমান w/v, ভি এল এককে নিবা, তাহলে হবে আমাদের গ্রাম পার লিটার। একটা অঙ্ক আসবে যে গ্রাম পার লিটার থেকে কিভাবে মোল পার লিটারে নিবা, আর মোল পার লিটারকে কিভাবে গ্রাম পার লিটারে নিবা। দ্রাব্যতা যদি গ্রাম পার লিটার থাকে, এটাকে তুমি আণবিক ভর দিয়ে ভাগ করবা, তাহলেই হয়ে যাবে মোল পার লিটার। ঠিক আছে, সরি, হ্যাঁ, গ্রাম পার লিটারে থাকলে তুমি যদি আণবিক ভর দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে মোল পার লিটার। আর মোল পার লিটারকে আণবিক ভর দিয়ে যদি গুণ করো, এটা এই চিহ্নই দিয়ে দাও, সমান চিহ্নই দিয়ে দাও, তাহলে হয়ে যাবে মোল পার লিটারকে তুমি যদি আণবিক ভর দিয়ে গুণ করো তখন হয়ে যাবে গ্রাম পার লিটার। আমি অঙ্ক দেখাইলাম না, সূত্রটা বলে দিলাম। আচ্ছা, আবার দ্রাব্যতার আরেকটা সূত্র আছে, দ্রবের ভর ডিভাইডেড বাই, এটা হচ্ছে দ্রবণের ভর, তো দ্রবের ভর মাইনাস করলে থাকে দ্রাবকের ভর, গুণন হচ্ছে 100। এই সূত্রটা আসতে পারে। এই সূত্র অনুযায়ী দ্রাব্যতার কোনো কি নাই, একক নাই। এই সূত্র অনুযায়ী দ্রাব্যতার কোনো কি নাই, একক নাই। এই সূত্র অনুযায়ী দ্রাব্যতার কোনো কি নাই, একক নাই। ওকে, তো এই ছোট ছোট সূত্রগুলোর অঙ্ক আসতে পারে, এই ছোট ছোট সূত্রগুলোর অঙ্ক আসতে পারে। অঙ্ক আমি একটু পরেই দেখাচ্ছি, সূত্রগুলো দেখাই নিলাম। এরপরে দেখো এখানে কতগুলো রাশি আছে। একটা তো হচ্ছে আমাদের দ্রাব্যতা, এটাকে বলা হয় আমাদের আয়নিক গুণফল, এটাকে বলা হয় আমাদের দ্রাব্যতা গুণফল, এটাকে বলা হয় আমাদের দ্রাব্যতা গুণফল। মনে রাখতে হয় একটা লবণের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল হচ্ছে নির্দিষ্ট, এটা কখনো পরিবর্তন করা যায় না। আয়নিক গুণফল পরিবর্তন করা যায়। তো যখন দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল সমান হয় তখন সেটা হয় আমাদের সম্পৃক্ত, তখন সেটা হয় আমাদের সম্পৃক্ত দ্রবণ। তুমি তো দ্রাব্যতা গুণফল চেঞ্জ করতে পারবা না, কিন্তু আয়নিক গুণফল যদি তুমি বাড়াই ফেলতে পারো তখন দ্রবণটা হয় অতিপৃক্ত, মানে হচ্ছে অদক্ষেপ পড়ে, মানে হচ্ছে অদক্ষেপ পড়ে। আর আয়নিক গুণফলের মানটা যদি কম থাকে, দ্রাব্যতা গুণফলের মানটা যদি বেশি থাকে, তখন হয় অসম্পৃক্ত, তখন হয় অসম্পৃক্ত। ওকে, আচ্ছা, এটা একটা ইনফরমেশন, এটা তোমাদের জানা লাগবে। এখন দেখো যে একটা লবণের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে পার্থক্য কি, এবং এই তিনটাই হচ্ছে তোমার পরীক্ষায় আসবে। যেমন একটা লবণ যদি হয় আমাদের সিলভার ক্লোরাইড, এবং এর দ্রাব্যতা তুমি যদি চিন্তা করো S, তাহলে এর আয়নিক গুণফল কত হবে? এর আয়নিক গুণফল হবে আমাদের S²। দ্রাব্যতা গুণফল কত হবে? দ্রাব্যতা গুণফল হবে আমাদের S²। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমাদের সিলভার ক্লোরাইড যদি লবণটা থাকে। আবার ধরো আমাদের লবণটা যদি থাকে ক্যালসিয়াম ফ্লোরাইড, এবং এর দ্রাব্যতা যদি হয় S, তাহলে এর আয়নিক গুণফল কত হবে? আয়নিক গুণফল হবে শুধুমাত্র S³, আর দ্রাব্যতা গুণফল কত হবে? 4S³, 4S³। ঠিক আছে, এরপরে ধরো আমাদের যদি একটা লবণ থাকে এরকম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমাদের দ্রাব্যতা যদি হয় S, তাহলে আমাদের আয়নিক গুণফলটা হবে S⁴, আর আমাদের দ্রাব্যতা গুণফলটা হবে 27S⁴। ঠিক আছে, এটা কিভাবে বোঝা যায়? এই যে 3 আর 1 4, উপরে 4 হবে, বুঝা গেছে? এরপরে দেখো যদি ধরো এরকম থাকে, ধরো একটা লবণ, মানে আমি হচ্ছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতেছি যে সিম্পলি যদি আমরা মনে রাখতে চাই, এটা আমরা মুছে দিয়ে শুধু সিম্পলিটা বলে দেই। সিম্পলি যদি আমরা মনে রাখতে চাই যে কোনো একটা লবণের ক্ষেত্রে কোনটা কত হবে, দেখো বোঝার চেষ্টা করো কোনটা কত হবে। যদি একটা লবণ থাকে AB, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন একটা, তাহলে হচ্ছে S²। যদি থাকে হচ্ছে আমাদের যদি থাকে আমাদের AB2, তাহলে S³ বা হচ্ছে আমাদের 4S³। যদি থাকে আমাদের A2B3 মানে কত আছে? 5, তাহলে হবে 108S⁵। এটা হবে S⁵, এটা হবে S⁵। যদি থাকে A2B2, তাহলে এটা হবে S4, এটা হবে 16S⁴। এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ, এটা একটু কি করতে হবে? মনে রাখতে হবে।
এটা তোমরা বুঝো তো, এটা কিভাবে আসে এটা বুঝো না তোমরা? কমেন্টে বলো তো, এটা বুঝো তো তোমরা? এটা বুঝো? এটা তোমরা বুঝো কিভাবে আসে এটা? আচ্ছা, তাহলে কোনটার ক্ষেত্রে আয়নিক গুণফল কত হবে, কোনটার ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল কত হবে? ঠিক আছে। আচ্ছা, চলে যাওয়ার আগে জাস্ট আমরা তোমাদের গতবার কৃষিতে আসা একটা ম্যাথ সম্পর্কে একটু দেখাবো। এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল ছিল, এটা একটু আমি তোমাদেরকে দেখাই কিভাবে চিন্তা করবা। এটা দেখায় আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। দুইটা অঙ্ক দেখাবো, শুধু দুইটা অঙ্ক দেখাবো, তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ। ওকে, একটা অঙ্ক হচ্ছে এরকম, তোমাদের অঙ্ক ছিল যে এরকম একটা কৃষিতে প্রশ্ন ছিল, একটা দ্রবণের পিএইচ 4 হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত? এটা একটু চিন্তা করা লাগে। হ্যাঁ, দেখো, প্রথম কথা হচ্ছে যে একটা দ্রবণের পিএইচ যদি 4 হয় তাহলে পিওএইচ হবে আমাদের 10। পিওএইচ কত হবে? 10। তার মানে আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে আমাদের আমরা কি জানি যে পিওএইচ যদি 10 হয় তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? 10⁻⁻10। এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যদি হয় 10⁻⁻10। এই প্রশ্নে তারা একটা ভুল করছিল, সরি এটা প্রশ্নটা করা যাচ্ছে না, বা প্রশ্নের ডাকটা আমার কাছে অসম্পূর্ণ, আমার খেয়াল নাই। এখানে এটার আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের মানটা দেওয়া থাকতে হবে। আমার কাছে বইটাও নাই এই মুহূর্তে, মানে মনে নাই তো। এটার কেএসপির মানটা দেওয়া থাকলে অঙ্কটা করা যেত, এটা তো এই মুহূর্তে খেয়াল নাই। আচ্ছা, তাহলে এটা আমরা আরেকদিন করে দিব নি, কারণ খেয়াল নাই এই মুহূর্তে। P10 দেওয়া ছিল, হ্যাঁ P10 দেওয়া ছিল। প্রশ্নটা আমার কাছে নাই, তো হচ্ছে আমরা এটা নেক্সট ক্লাসে দেখাই দিব। প্রশ্নটা মানে আমার কাছে ক্রিটিক্যাল লাগছিল, আজকে আমি একটু খুলে দেখছিলাম, তো এই প্রশ্নটা আমার কাছে একটু ক্রিটিক্যাল লাগছিল। আচ্ছা, তাহলে ওই অঙ্কটা আমরা করে দিব। আর হচ্ছে এই ইয়ার অঙ্কগুলো করা লাগবে তোমার, যেমন হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে, আরে দুইটা অঙ্ক করব, হ্যাঁ 5 মিনিট লাগবে। দ্বিতীয় শক্তি স্তরে লাফিয়ে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এরকম। আচ্ছা, ওকে ফাইন। দেখো এই অঙ্কটা কিভাবে করবা। যখনই তোমার কাছে তরঙ্গ দৈর্ঘ্য চাইবে যে দ্বিতীয় শক্তি স্তর থেকে আমাদের চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতেছে, তাহলে আমাদের n1 এর মান হচ্ছে 2, আমাদের n2 এর মান হচ্ছে আমাদের 4। আমাদের সূত্রটা কি ছিল? 1/λ ইকুয়াল RH গুণন z² গুণন 1/n1² মাইনাস 1/n2²। মানগুলো বসাও। হাইড্রোজেন পরমাণু যেহেতু জেটের মান 1, তাহলে শুধু RH থাকবে, আর 1/2 বসাইলে 1/4 মাইনাস 1/4 বসাইলে 16। তো আমাদের কি আসতেছে? RH, ঠিক আছে। RH যদি হয় তাহলে আমাদের 16 4 মাইনাস 1, তাহলে 3RH বাই হচ্ছে আমাদের 16। 3RH বাই কত? 16। দেখো এটা হচ্ছে 1/λ মান, তাহলে ল্যামডার মান কত হবে? 16/3RH। অপশনে এগুলাই থাকবে, ঠিক আছে, অপশনে এগুলাই থাকবে। তাহলে এই টাইপের অঙ্ক আসতে পারে। কিভাবে করলাম দেখছো? এই টাইপের অঙ্ক আসতে পারে। জাস্ট হচ্ছে তুমি সামনে আগায় যাবা, ঠিক আছে। সামনে আগাইলেই তুমি অ্যান্সার পাবা। তোমরা ভুল করবা কোথায়? ভুল করবা এই দেখো, এটা 1/λ যেহেতু তোমাকে মানটা উল্টায় দিতে হবে। তুমি যদি উল্টায় না দাও, এই অপশনে প্রথমে এটা থাকবে, কিন্তু তুমি যদি উল্টায় না দাও তাহলে তোমার অঙ্কটা হবে না। ওকে, তাহলে এই অঙ্ক আসতে পারে, এই অঙ্ক আসতে পারে, শেষ অঙ্ক, ঠিক আছে। শেষ অঙ্ক